আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি আইসিটি সি প্রোগ্রামিংয়ের চমৎকার স্পেশাল 3 নাম্বার লেকচার নিয়ে। আজকে আমাদের স্পেশাল 3 নাম্বার লেকচারে আমরা আলোচনা করব আমাদের এই সি প্রোগ্রামিংয়ের লাইব্রেরি ফাংশনের কিছু সারসংক্ষেপ এবং পরবর্তী স্পেশাল টপিক। তো এখন আমরা গত ক্লাসের আলোচনায় জেনেছিলাম যে লাইব্রেরি ফাংশনটা আসলে কি ছিল। যেই ফাংশন মানে যেই লাইব্রেরিতে অনেকগুলো ফাংশন থাকে তার নাম লাইব্রেরি ফাংশন। তো আমি ওভারঅল এগুলো তোমাদের বুঝাইছি এই গত ক্লাসে। তো আজকে আমি তোমাদের একটু সারসংক্ষেপ দেখাই, একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো। দেখো, মনে করো তোমাদের সামনে একটা লাইব্রেরি লেখা আছে বা লাইব্রেরি ফাংশন লেখা আছে। এখানে মিম জয়েন করছো, মিথিলা বানু জয়েন করছো, থ্যাংক ইউ। এখন একটা বিষয় খেয়াল রাখো, তোমরা দেখতে পাচ্ছ সিয়ামও জয়েন করছো, থ্যাংক ইউ। একটা বিষয় খেয়াল করো, এই যে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো লাইব্রেরি এখানে, সরি অনেকগুলো আর কি ফাংশন লেখা আছে। ফাংশনগুলো বলতে কি, তুমি দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো বইয়ের কথা লেখা আছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, এরপর হচ্ছে সিভিক্স, জিওগ্রাফি, ফিজিওলজি, ইসলামিক স্টাডিজ। এগুলো হচ্ছে একটা বই। তো মনে করো এগুলো হচ্ছে একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, এরকম অনেক রকম ফাংশনের সমন্বয়ে আমাদের একটা লাইব্রেরি গঠিত হয়েছে বা একটা জগৎ গঠিত হয়েছে, এটাকে বলতেছি আমরা লাইব্রেরি ফাংশন। তো আজকে ক্লাসে নতুন যারা আসো, তোমরা জাস্ট মনোযোগ দিয়ে দেখো আমি কি বলতেছি, আশা করি আস্তে আস্তে সব বুঝতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের বিষয়। তো এখন বিষয়টা একটু খেয়াল করো যে এই যে আমাদের এই এতগুলো যে বই আছে, এই বইটা মনে করো একটা লাইব্রেরির মধ্যে আছে। তো এই এতগুলো বইয়ের সমন্বয়ে আমরা যে লাইব্রেরিটা দেখতে পাই তার নাম হচ্ছে কি লাইব্রেরি। মানে বই তো থাকে তাই না, লাইব্রেরির মধ্যে কি পাওয়া যায়, বই পাওয়া যায়। এখন এই যে আমরা যে এক একটা বইটাকে এক একটাকে আমরা ফাংশন চিন্তা করতেছি, তাহলে আমরা বলতে পারবো যে এক একটা ফাংশনের মাধ্যমে আমাদের একটা সম্পূর্ণ লাইব্রেরি গঠিত হয়, যার নাম লাইব্রেরি ফাংশন। এখন আমি তোমাদেরকে একটা বিষয় বলি, মনোযোগ দাও। সেটা হচ্ছে গিয়ে, আমি যদি তোমাদের বলি যে এখানে তোমরা লাইব্রেরি ফাংশনের যে বই ছাড়া আর কি কি দেখতে পাচ্ছ বা আর অন্য কিছু কি দেখা যাচ্ছে, একটু আমাকে জানাও তো। শুধু বই ছাড়া, বইয়ের নাম ছাড়া কি আর কিছু দেখা যায় এই লাইব্রেরি ফাংশনের মধ্যে? কি বইয়ের নাম ছাড়া আর কিছু কি দেখা যায় কিনা একটু দেখো, খেয়াল করো। তোমরা কি আমাকে প্রশ্ন বুঝতে পারছো কিনা? মানে বইয়ের নাম ছাড়া, বইয়ের যে নাম বা বিষয়ের নাম, এটা ছাড়া কি অন্য কোনো কিছু কি দেখা যায় কিনা এখানে? তোমরা কি দেখতে পাচ্ছ? সুন্দর করে দেখা যাচ্ছে, তোমাকে জানাও। একটু কথা বলতে হবে, ক্লাসে যারা উপস্থিত আছো এই মুহূর্তে একটু আমাকে জানাও, ভয়েসে কথা বলতে হবে। শুধু বইয়ের নাম ছাড়া কি আর কিছু দেখা যায় এখানে? একটু আমাকে জানালে আমি খুশি হতাম। তার ফাইল দেখা যায়। ফাইল দেখা যায়, হ্যাঁ, ভেরি গুড। এই যে এই ফাইলটা হচ্ছে কি হেডার ফাইল, দেখছো? এই তো মিম বলতে পারছো, বাকিরা তো কেউ দেখোই না হয়তো বা। এই যে হেডার ফাইল 1, হেডার ফাইল 2, হেডার ফাইল 3, আবার লেখা আছে এসটিডিও, কনিও, ম্যাথ, এগুলা। তো আসলে এইটাই হচ্ছে আমার আজকে ক্লাসের মেইন বিষয়। হ্যাঁ, আমরা যখন একটা লাইব্রেরি ফাংশনের ফাংশনগুলো খুঁজে বের করব, এর আগে আমাকে খুঁজে বের করতে হবে হেডার ফাইলগুলা। হেডার ফাইল, হেডার ফাইল মানে একটা ঠিকানা। আমি যদি তোমাকে একটু বলি যে তুমি আমার জন্য একটা জিওগ্রাফির বই এনে দাও বা ভূগোলের একটা বই এনে দাও, তোমরা কোন জায়গায় যাবা, কোন ঠিকানায় যাবা? তোমরা কি এখানে যাবা হেডার নাকি এখানে যাবা? এই যে, ম্যাথ ডট হ্যাঁ, ভেরি গুড, হেডার ফাইল 3 3 ম্যাথ ডট ম্যাথ ইট, যাব। ভেরি গুড। তার মানে কি জিওগ্রাফি বইটা আমার এখানেই আছে। তো আমাদের কম্পিউটারের মধ্যে কম্পাইলার যে কাজটা করে, আমরা যখন একটা ফাংশন লিখি প্রোগ্রাম করতে, সেই ফাংশনের কাজটা আসলে কোথায় পাওয়া যায়? সেটা কি হেডার ফাইল 1 এ পাওয়া যায়, নাকি 2 এ পাওয়া যায়, নাকি 3 এ পাওয়া যায়? এটা কি করে কম্পাইলার খোঁজা শুরু করে, কোথায় খুঁজতে থাকে? এই লাইব্রেরি ফাংশনের মধ্যে খুঁজতে থাকে। তো বলবা স্যার এই লাইব্রেরি ফাংশন কোথায় থাকে? এটা কম্পিউটারের মধ্যে সেট করা থাকে, অথবা এটা আমাদের থাকে গুগলের মধ্যে, ইন্টারনেটের মধ্যে, গুগলের মধ্যে এই লাইব্রেরি ফাংশন সেট করা থাকে, অথবা কম্পিউটারের মধ্যে সেট করা থাকে। তো কম্পাইলার, স্যার হ্যাঁ বলো। স্যার কম্পিউটার বা হচ্ছে আর গুগলের মধ্যে লাইব্রেরি ফাংশন দিয়ে সার্চ দিলে কি এগুলো আসবে? হ্যাঁ হ্যাঁ, তুমি ইয়া করতে পারো, কম্পিউটারের মধ্যে বা মোবাইলের মধ্যে গুগলে গিয়ে সার্চ করো যে লাইব্রেরি ফাংশন কি, তারপরে দেখবা যে বলবা যে সি প্রোগ্রামে লাইব্রেরি ফাংশন কি, এটা সার্চ করে দেখবা যে সব পরিচয় চলে আসবে ডাইরেক্টলি। গুগলে গিয়ে সার্চ করতে পারো, ঠিক আছে?
বুঝতে পেরেছো মিম? আচ্ছা, তো খালিদা জয়েন করছো, থ্যাংক ইউ। তো আমাদের ক্লাসে এখন অনেকে অনুপস্থিত, আর্টসে অনেক স্টুডেন্ট আছে এখন আসতে পারেনি, দুঃখজনক বিষয়। যাই হোক, আমি চেষ্টা করি ক্লাস কন্টিনিউ করতে। আচ্ছা, এবার ক্লাসে বাকিরা যারা এই মুহূর্তে উপস্থিত আছো, তোমরা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? বাকি একটু কথা বলো তো, বাকিদের অবস্থা কি? আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা যাই, শুরু করি। তো বুঝতে পারলাম যে যে কোনো একটা বই যদি আমরা বের করতে চাই, অবশ্যই তার ঠিকানা লাগবে। তো কম্পাইলারে যে কাজটা করে, আমরা যখন ফাংশন লিখি, ফাংশনটা লিখার পর কম্পাইলার খুঁজতে থাকে সেই ফাংশনটা কোন হেডার ফাইলের মধ্যে আছে। ওকে, তো এরকম, স্যার হ্যাঁ বলো। স্যার লাইব্রেরি ফাংশন এটা কি অনেক ধরনের আছে? এখানে স্ট্যান্ডার্ড আছে, তারপরে আছে কমন আছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো মানে আমাদের যে লাইব্রেরি ফাংশনের মধ্যে যে হেডার ফাইলগুলো আছে না, এর মধ্যে এই যে stdio, এর মধ্যে হচ্ছে স্ট্যান্ডার্ড, সি হচ্ছে কি কর্নীয়, ম্যাথ হচ্ছে ম্যাথ, মানে এগুলো একটা পরিচয়। লাইব্রেরি ফাংশনের মধ্যে মূলত হচ্ছে এই হেডার ফাইলের মেইন কাজ থাকে, হেডার ফাইল অনুযায়ী ফাংশনগুলো কাজ করে, কোন হেডার ফাইলের মধ্যে কোন ফাংশন থাকবে, সেই ফাংশনের কাজ কি, এটা হচ্ছে হেডার ফাইল অনুযায়ী কাজ করে। এটা মনে রাখবো আর কি। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন যেটা বলি, যদি তোমাকে বললাম যে একটা বায়োলজি বই আমাকে এনে দাও, তোমরা কোথায় যাবা? হেডার ফাইল 1-এ যাবা, কারণ এখানে বায়োলজি বইটা আছে। আমি যদি বলি আমার একটা হিসাব বিজ্ঞানের বই প্রয়োজন, তোমরা কোথায় যাবা? যাবা হেডার ফাইল 2 কর্নিওরের মধ্যে যাবা, এখানে একটা অ্যাকাউন্টিং বই আছে। তো আমাদের এক একটা বইয়ের কাজ এক এক রকম। তো আমাদের সি প্রোগ্রামে এক একটা ফাংশনের কাজ এক এক রকম। আর সেই ফাংশনগুলো কোথায় থাকে সেগুলো হচ্ছে ঠিকানার মধ্যে পাওয়া যায়। স্টুডিওর মধ্যে থাকতে পারে, কর্নিওর মধ্যে থাকতে পারে, ম্যাথের মধ্যে থাকতে পারে। সার্বিক হচ্ছে এই হচ্ছে সামারি। এই সব কিছু মিলে হচ্ছে আমাদের কি লাইব্রেরি ফাংশন। আর এই কাজটা কে করে? কম্পাইলাররা করে। কম্পাইলাররা জাস্ট খুঁজে বের করে যে এই ফাংশনটা যে আমরা লিখছি প্রোগ্রামে সেটা কোথায় আছে, আর ওই জায়গার মধ্যে গিয়ে দেখে যে এই ফাংশনের কাজ কি। সেই কাজটা যখন কম্পাইলার বুঝতে পারে, দেন কম্পিউটারকে সে কাজের কথা বলে, কম্পিউটার সেই কাজটা আমাদের আউটপুটে বের করে দেয়। অর্থাৎ কম্পাইলার ওই ফাংশনের কাজ দেখে দেখে কম্পিউটারকে বলে যে এই ফাংশনের এই কাজ হবে, তুমি এই কাজটা করো, ওই ফাংশন ওই কাজ হবে, ওই কাজটা করো, মানে কম্পিউটারকে শিখা দেয় কাজটা করার জন্য। তারপরে কম্পিউটার নিজের ভাষায়, মেশিন ভাষায় 0101 মাধ্যমে কনভার্ট করে, দেন আমরা আউটপুট পেয়ে যাই। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়, পঞ্চম। হ্যাঁ, আমি পড়াবো, এটা শেষ করে যতটুকু পারতেছি নোট করিয়েছি, যতটুকু এটুকু শেষ করি, দেন আবার ডিভাইস থেকে চেষ্টা করবো আলোচনা করার জন্য ইনশাল্লাহ। ওকে, এইবার হচ্ছে আমাদের ওভারঅল এটা আলোচনা। এখন আমরা এটা থেকে স্কিপ করে পরবর্তী পেয়ে যাব। এইখানে লাইব্রেরি ফাংশন নিয়ে যত আলোচনা করছি, আমাকে একটু জানাও যে তোমাদের কার কোনো প্রশ্ন আছে কিনা এখানে। এটা আমাদের একটু বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলো। রিয়া জয়েন করছো, থ্যাংক ইউ। এটা কি বলো বলো স্যার? বলো। স্যার বললাম যে হেডার ফাইল 1 stdio এই তিনটা কি একদম মুখস্থ রাখবো যে হেডার ফাইল 1 এর মধ্যে এটা আছে, 2 এর মধ্যে কোনিও আছে, হ্যাঁ হ্যাঁ 3 এর মধ্যে ম্যাথ আছে? হ্যাঁ, এগুলো মুখস্থ রাখবা অবশ্যই, হেডার ফাইলের নাম মুখস্থ রাখবা, এইগুলো মুখস্থ রাখবা। একটু পরে আমাদের এই পরিচয়গুলো আসবো আমরা। হ্যাঁ, একটু পরে আচ্ছা স্যার। পরিচয়গুলো আসবে। স্যার এখানে যে গ্রেটার দেন লেস দেন আছে, এগুলা কি? এইগুলো নিয়ম আমি দেখাবো, এগুলো ফাংশন লেখার নিয়ম আমি দেখাবো একটু পরে, পরবর্তী পেজে যাই, সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা শেষ। আচ্ছা স্যার। থ্যাংক ইউ, এটা কমপ্লিট। এবার আমি যাই নেক্সট। তো এখন আমাদের পরবর্তী পেজে হচ্ছে আসল আলোচনা। আজকে আমরা যেটা আলোচনা করব বর্তমানে, এটা হচ্ছে আমাদের এই অংশ। আমি একটু দেখাচ্ছি, একটু সময় দাও। হ্যাঁ, তো সবাইকে বলতেছি একটু ওয়েট কর, আমি একটু পেজটা ঠিক করে নিই। হ্যাঁ, একটু সময় দাও। সরি ফর একটু টাইম ওয়েস্টিং, আমি আসলে একটা পেজ বের করতেছি, সাদা পেজ, এই জন্য। হ্যাঁ, এই তো আমি চলে আসলাম এখনই। তো আমাদের আজকের 4 নাম্বার টপিক, বুঝছো, যেটা আমরা শিখতেছি এখন, 3টা শেষ। এটা হচ্ছে চতুর্থ টপিক। এটা খুবই ইজি এবং এর খুবই সহজ, জাস্ট মনোযোগ দিলেই পারবা। আমি সব তোমাদেরকে ক্লিয়ারলি দেখা দিব কিভাবে কি কাজ করবে টিসিটিস। হ্যাঁ, তোমরা একটু মনোযোগ দিও। তো দেখো, টপিকের নাম হচ্ছে হেডার ফাইল। এটা বুঝতে হবে, কারণ সি প্রোগ্রাম করতে গেলে এগুলো আমাদের জানতে হবে, হেডার ফাইলের নাম কি, পরিচয় কি, কেমনে লিখতে হয়, সব কিছু। তো হেডার ফাইল, এটার কিছু বৈশিষ্ট্য তোমাদেরকে এখন জানতে হবে। 1 নাম্বার বৈশিষ্ট্য, মনোযোগ দিও সবাই। হ্যাঁ, আমাদের হেডার ফাইল লেখার নিয়ম আছে। প্রথমে লিখতে হবে হ্যাশ,
সবাই কিন্তু যে মোবাইলে যখন ব্যালেন্স চেক করো না, ব্যালেন্স চেক করতে গেলে একটা চিহ্ন কিন্তু নিতে হয়, হ্যাশ, সরি হ্যাশ তো লাস্টে দিতে হয়, লাস্টে স্টার সামথিং সংখ্যা লিখে হ্যাশ দিতে হয় না লাস্টে, এই হচ্ছে সেই হ্যাশ। সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? একটু আমাকে জানাও, নিয়মটা শিখাচ্ছি। এটা হচ্ছে হ্যাশ। আচ্ছা, এখন এই হ্যাশটা লিখবা, মানে হেডার ফাইল লেখার নিয়ম হচ্ছে তোমাকে হ্যাশ লিখতে হবে আগে, হ্যাশ, হ্যাশ লিখে লিখতে হবে এই ইংরেজি ওয়ার্ডটা, মুখস্থ করো, ইনক্লুড, ভেরি গুড, ইনক্লুড মুখস্থ করবা। যে কোনো হেডার ফাইলের শুরুতেই তোমাকে লিখতে হবে হ্যাশ ইনক্লুড, হ্যাশ ইনক্লুড। হ্যাঁ, সবাইকে বলতেছি এটা মুখস্থ রাখবেন, কারণ এটা মুখস্থ না রাখতে পারলে কিন্তু আপনাদের ইয়া হবে, মানে ভুল হবে, খেয়াল রাখবেন। তো কি বললাম, যে কোনো হেডার ফাইল লেখার পূর্ব শর্ত হচ্ছে লিখতে হবে হ্যাশ ইনক্লুড, হ্যাশ ইনক্লুড। থ্যাংক ইউ, তোমরা জয়েন করছো, যদি একটু দেরি হয়েছে সমস্যা নেই। কি বললাম মনে মনে থাকবে সবার? হ্যাশ ইনক্লুড মুখস্থ হয়েছে সবার? তোমাকে জানাও, মুখস্থ হয়েছে? আচ্ছা, থ্যাংক ইউ রুদ্র, চেষ্টা করতেছো ক্লাস করতে। এরপর অবশ্যই লেস দেন দিবা, এটাকে বলা কৌণিক বন্ধনী। দেখো লেস দেন দিয়ে মাঝখানে হেডার ফাইলের নাম লিখতে হবে। কি লিখবো? মাঝখানে, মানে কৌণিক বন্ধনীর ভেতরে হেডার ফাইলের নাম লিখতে হবে। তো নামটা কি আমরা শিখবো একটু পর, আগে লেখার নিয়ম শিখাচ্ছি। প্রথমে লিখবা হ্যাশ ইনক্লুড, তারপরে লেস দেন, তারপরে হচ্ছে হেডার ফাইলের নাম লিখবা, তারপরে হচ্ছে গ্রেটার দেন দিয়ে ক্লোজ করে দিবা। এটা হচ্ছে নিয়ম, এই নিয়মে প্রত্যেকটা হেডার ফাইল লিখতে হয়। কথা কি বুঝতে পেরেছো আমি যা বললাম? এখান থেকে শুরু করে এই পর্যন্ত এতটুকু। আচ্ছা, এখন আমি একটু জুম আউট করে দেখাই, তাহলে ইজিলি বুঝতে পারবা। আমি একটু জুম আউট করে দেখাচ্ছি। হ্যাঁ, একটু ওয়েট, জুমটা ঠিক করিনি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো আমাদের এক নাম্বার কথা হচ্ছে যে হ্যাশ ইনক্লুড দিয়ে কৌণিক বন্ধনীর ভেতরে হেডার ফাইলের নাম লিখতে হয় বা হেডার ফাইল লিখতে হয়। এটা হচ্ছে এক নাম্বার কথা। দুই নাম্বার কথা কি? দুই নাম্বার কথাটা হচ্ছে গিয়ে সি প্রোগ্রাম স্টার্ট করতে হয় এই হেডার ফাইল দিয়ে। আমরা যখন সি প্রোগ্রাম শুরু করবো, আমরা তো এখন সি প্রোগ্রাম শুরু করি নাই, বেসিকগুলো শিখতেছি। সি প্রোগ্রাম যখন তুমি লিখবা পরীক্ষা খাতা বা কলেজে যে কোনো জায়গায় যখন লিখবা, একটা প্রবলেম সলভ করতে বসবা সি প্রোগ্রামের মাধ্যমে, তখন সবসময় তোমাকে এই হ্যাশ ইনক্লুড হেডার ফাইলের নাম দিয়ে শুরু করতে হয়। মূল কথা হচ্ছে সি প্রোগ্রাম শুরুই করতে হয় হেডার ফাইল দিয়ে, এটা ছাড়া সি প্রোগ্রাম করা যায় না। এটা হচ্ছে দুই নাম্বার বেসিক কথা। আজকে আমরা ভালো করে শিখে ফেলি কি জানতে হবে হেডার ফাইল নিয়ে, তারপরে পরবর্তীতে আমাদের ইজি হবে হেডার ফাইল নিয়ে কাজ করতে প্রোগ্রামের মেইন অংশে। সবাইকে দুই নাম্বার লাইনটা বুঝতে পারছো যে সি প্রোগ্রাম শুরু করতে হয় হেডার ফাইল দিয়ে? এতটুকু বুঝতে পেরেছো? একটু আমাকে জানো। বাকিরা কথা বলো, বাকিরা যারা চুপচাপ আছো একটু দু একটা কথা বলো। ওকে, থ্যাংক ইউ। আর 27 ব্যাচের বাচ্চারা একটু বেশি কথা বলো, তোমরা কিন্তু নতুন। এটা গেল। 3 নাম্বার পয়েন্ট কি? 3 নাম্বার পয়েন্ট হচ্ছে তুমি যদি হেডার ফাইল না লিখো, হেডার ফাইল ছাড়া সি প্রোগ্রাম গঠন করা যাবে না, কখনোই পসিবল না। 3 নাম্বারটার নাম হচ্ছে কি? হেডার ফাইল ছাড়া সি প্রোগ্রাম গঠন করা যায় না। হেডার ফাইল ছাড়া কখনোই সি প্রোগ্রাম হবে না। তুমি যদি সি প্রোগ্রাম লেখো হেডার ফাইল ছাড়া, পুরো প্রোগ্রামে দিব 0, লাড্ডু, শূন্য পাবা, খেয়াল রাখবা। তো এই হচ্ছে বিষয়টা আমাদের। তো খেয়াল রাখলা এই তিনটা বিষয়, যে হ্যাশ ইনক্লুড দিয়ে সিস্টেম মতো লিখবো, আর এটা শুরু করতে হয় প্রোগ্রামের জন্য, আর এটা ছাড়া প্রোগ্রাম গ্রহণ করা যায় না। তিনটা নিয়ম। এখন 4 নাম্বার যে নিয়ম, সেই নিয়মটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বহুল ব্যবহৃত হেডার ফাইল রয়েছে 3টি। তুমি আইসিটিতে মানে এই সি প্রোগ্রামিং অধ্যায়ে যত অঙ্ক করবা, সি প্রোগ্রাম যত করবা, এই 3টা হেডার ফাইলের মধ্যেই আসবে ইনশাল্লাহ, এর বাইরে কোনো হেডার ফাইল আসবে না বা লাগে না। মানে এইচএসসির সিলেবাসে, এইচএসসির আইসিটি সিলেবাসে 5ম অধ্যায়ে যত টাইপের অঙ্ক আছে, যত সি প্রোগ্রাম আছে, ছোট হোক বড় হোক সহজ হোক কঠিন হোক, সবগুলো সি প্রোগ্রামের জন্য মাত্র 3টা হেডার ফাইলের নাম শিখলেই হয়ে যায়। তো এই জন্য বললাম যে বহুল ব্যবহৃত 3টি হেডার ফাইল রয়েছে, যেগুলো দিয়ে আমরা সব অঙ্ক করতে পারবো। এই 3টা হেডার ফাইলের নাম, পরিচয় কি কি আছে, এগুলো যদি মুখস্থ করতে পারো, তোমার সি প্রোগ্রাম পানির মতো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি যে কথাটা বলছি এই অংশে সবাইকে কথাটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। থ্যাংক ইউ। এখন আমরা যাব আমাদের 3টা বহুল ব্যবহৃত যে হেডার ফাইল, তার পরিচয় কি।
1 নাম্বার, আমরা কিন্তু গত ক্লাসে এগুলো সব পড়ছি, দেখি কার কার মনে আছে। তো 1 নাম্বার বহুল ব্যবহৃত হেরাফেলের নাম studio.h। বলছিলাম অনেকে এটাকে বলে স্টুডিও, এটা কিন্তু স্টুডিও না, এটা কি studio.h। দেখো তোমরা একটু ম্যাচিং করো, যে 1 নাম্বার নিয়মের সাথে ম্যাচিং করো। প্রথমে লিখতে হয় হ্যাশ, এই যে লিখলাম হ্যাশ, তারপর লিখবা ইনক্লুড, তারপর হচ্ছে লেস দেন চিহ্ন, ওই যে লেস দেন চিহ্ন, তারপরে হেরাফেলের নামটা লিখবা, নামটা কি স্টুডিও, এরপর হচ্ছে ডট, এই যে ডট, ফুল স্টপ আর কি, তারপর অবশ্যই লিখতে হবে এইচ, আর এই এইচটাই হচ্ছে হেডার ফাইল। এই এইচ এর পরিচয় হচ্ছে কি হেডার ফাইল, শেষ। আর এভাবে ওই গ্রেটার দেন দিয়ে শেষ করে দিবা। এটা দিয়ে যে কোনো প্রোগ্রাম শুরু করতে হয়, যে কোনো প্রোগ্রাম। সি প্রোগ্রামের যত অঙ্ক আছে, যত প্রশ্ন আছে, সহজ কঠিন ছোট বড় যত আছে, যত দেখবা যত রকম প্রশ্ন হবে সবই শুরু করতে হবে এই লাইনটা দিয়ে। আমি আবারও বললাম, সি প্রোগ্রামের যত অঙ্ক আছে, কঠিন সহজ হাবিজাবি যত কিছু আছে, শুরু করতে হবে শুধুমাত্র হ্যাশ ইনক্লুড studio.h দিয়ে। দেন বাকি ইতিহাসটা আমরা আস্তে আস্তে শিখবো, সি প্রোগ্রাম কেমনে তৈরি করে। এই হচ্ছে প্রথম কাজ, লিখতে হবে হ্যাশ ইনক্লুড studio.h। এবার আমাকে জানাও যে তোমরা বুঝতে পারলা কিনা হেডার ফাইল লেখার নিয়ম হচ্ছে এইভাবে লিখতে হয়। সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন একটু ইয়াটা অফ করতে হবে। আচ্ছা, এইবার আমাকে জানাও মিম বুঝতে পারলা কিনা? কি হলো? ওই একজন চাপ দিছে, বুঝছো? ওই হচ্ছে গিয়ে ও তোমার, আমি তো ভাবলাম আমার ফোনে সমস্যা হয়ে গেছে। না ও একজনে চাপ দিছে হলো ইয়েতে মধ্যে, কি জানি বলে, ওই যে কিবোর্ডে চাপ দিছে। কিবোর্ড বলতে কি একটা আছে ওই ফাইলের মতো, ওটা চাপ দিলে স্ক্রিনে চলে আসে সাদাটা, মনে লেখালেখি করার একটা অপশন আর কি। আচ্ছা, ও হ্যাঁ। ওইটা আর কি। আচ্ছা, তো আমি আসলে সবার নাম বলতে পারতেছি না, যারা যারা আছো একটু রেসপন্স করো যদি না বুঝো, কোথাও প্রশ্ন থাকলে বইলো। এখন কথা হচ্ছে এটার কাজটা কি, কাজটাও জানতে হবে, পরীক্ষায় এমসিকিউতে আসার মতো প্রশ্ন। এই হেডার ফাইল দিয়ে কি কাজ হবে আমরা এটাও জানি। কাজ হচ্ছে সি প্রোগ্রামে আমরা যখন ইনপুট দিতে যাব, কোনো কিছু যখন ইনপুট দিব, তো সি প্রোগ্রামে ইনপুট দেওয়ার জন্য এবং আমরা যখন আউটপুটে কিছু পাবো, আউটপুট পাওয়ার জন্য আমাদের এই হেডার ফাইল ব্যবহার করা হয়। এটা কিন্তু আমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে আমরা যে কোনো প্রোগ্রাম শুরু করতে এইটা দিয়ে শুরু করি, এটা দিয়ে কি কাজ, আসলে আমাদের কি প্রয়োজন, এটা লেখার কাজটা কি, সেটা হচ্ছে যে কোনো সি প্রোগ্রামের ইনপুট দেওয়ার জন্য এবং আউটপুট পাওয়ার জন্য, এই দুইটা কাজ করার জন্যই আমাকে এই হেডার ফাইল নিয়ে কাজ করতে হয়, এই হেডার ফাইল নিয়ে কাজ করতে হয়। ইনপুটের জন্য ইনপুটের ফাংশন আছে, আউটপুটের জন্য আবার আউটপুটের ফাংশন আছে। ইনপুটের ফাংশন কি কি, আউটপুটের ফাংশন কি কি, সেগুলো আমরা পরবর্তী স্টেপে জানবো। আপাতত মনে রাখবা যে আমরা যখন প্রোগ্রাম করব, প্রোগ্রাম করতে গেলে ইনপুট দিতে হবে, আবার আউটপুট পাওয়া যাবে। এই বিষয়গুলোর জন্য, মানে ইনপুট আর আউটপুটের জন্যই এই জিনিসটা আমাকে প্রোগ্রামে লিখতে হয়। এটা হচ্ছে মূল কথা। এবার আমাকে জানাও যে কাজটা তোমরা বুঝতে পারলা কিনা। স্যার বুঝতে পারছি। আমি একটা সহজ উদাহরণ দিই। সাপোজ মনে করো যে আমের জুস তুমি খাইতে চাচ্ছ, তোমার মানে কি ইচ্ছা হচ্ছে আমের জুস খাবা, বাসায় আমও আছে, জুস বানানোর মেশিনও আছে। এখন তুমি কি করলা, ব্লান্ডার মেশিন যেটাকে আমরা বলি জুস বানায় আর কি, তো ব্লান্ডার মেশিনটাই হচ্ছে, মনে করো এইটা ব্লান্ডার মেশিনের নামই হচ্ছে এটা, হ্যাশ ইনক্লুড studio.h। এখন এখানে তুমি ইনপুট দিবা, কি ইনপুট দিবা, আম। ব্লান্ডার মেশিনে যখন আমগুলো কেটে দিবা, তখন ব্লান্ডার মেশিনের সুইচ অন করলে কি হবে, ঘুরবে 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 ঘুরবে, এক সময় কি বের হবে, ফলের জুস বের হবে, আমের জুস। হ্যাঁ, বুঝতেছো, আমের জুস, সে আমের জুসটাই হবে আউটপুট। হ্যাঁ বলো। স্যার এখানে আমের পরিবর্তে মানে এখানে পড়াটা আমের পরিবর্তে কি দিতে হবে? এখানে আম দিতে হয়, এখানে কি দিতে হয়? এখানে এখানে আমাদের দিতে হয় একটা সংখ্যা, বুঝছো? সংখ্যা হইতে পারে 1 2 3 4 5 বা ABCD ইত্যাদি ইত্যাদি, বুঝছো? এখানে তো আর কোনো আমের জুস টুস হবে না, এখানে একটা সংখ্যা দিব আর কি। এই
বুঝছো? আউটপুট হিসেবে সংখ্যা বের হয়। হ্যাঁ, সংখ্যার মান বের হবে। যোগফল করব না বিয়োগফল নাকি গুণফল। হ্যাঁ, ওই যে মারুফ দিয়েছে দেখো। আসলে আমি যখন অ্যালগরিদম পড়াইছিলাম না, থ্যাংক ইউ মারুফ দিছো। অ্যালগরিদম যখন পড়াইছিলাম প্রথম ক্লাসে তখন 30 জন পোলাপাইন ছিল। আজকে ক্লাসে মাশাআল্লাহ 19 জন আছো। তো ওই ক্লাসে 30 জন বাচ্চা ছিল। তো সেখানে অ্যালগরিদম যখন পড়াইছিলাম তখন আমি একটা জুসের গল্প পড়াইছিলাম, আমের জুস। সেইখানেও কিন্তু সেম কাহিনী, বুঝছো? ইনপুট দিতে হয়, আম, চিনি, পানি, লবণ। তোমরা দেখো যারা আসো হোয়াটসঅ্যাপে, সরি জুমে যাও, একটা ছবি দেখো চ্যাট বক্সে। তো আম, জুস, পানি এগুলো হচ্ছে ইনপুট, আর ব্লান্ডার মেশিন হচ্ছে কি প্রসেসিং হয়, আউটপুটে আমের জুস পাই। ঠিক এইভাবেই আমাদের এটা কাজ করে, বুঝছো? আমাদের এই যে অংশটা আছে, থ্যাংক ইউ মারুফ সবাইকে দেখার জন্য, বোঝানোর জন্য। তো এভাবেই কিন্তু আমাদের এই বিষয়টা কাজ করে। ইনপুট আর আউটপুটের জন্য কি stdio.h কাজ করে। এখন ক্লাসের বাকিরা যারা উপস্থিত আছো, কারো কোনো প্রশ্ন আছে কিনা এখানে, যে আমরা কি কি পড়লাম, কি কি শিখলাম? এনিওয়ান, কোনো প্রশ্ন আছে বাকিরা? কথা বলতে হবে দ্রুত, বাকিদেরকে বলতেছি কারো কোনো প্রশ্ন আছে কিনা। মাশাআল্লাহ আজকে প্রায় 19 জন জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা, তাহলে আমি এখন যাই নেক্সট। 2 নাম্বার যে হেডার ফাইল তার নাম কি, এটাও তোমরা জানো। 2 নাম্বার হেডার ফাইলের নাম দেখছো, আবারও শুরু করতে হবে হ্যাশ দিয়ে। ভেরি গুড, কনিও, থ্যাংক ইউ সিয়াম। হ্যাঁ, এ দেখো আমাদের আবারও হ্যাশ দিয়ে শুরু করতে হবে, হ্যাশ ইনক্লুড। তারপরে কি 2 নাম্বারটার নাম হচ্ছে conio.h। হ্যাঁ, মেয়েদের মধ্যে থেকে মেবি একজন প্রশ্ন করতে চাইছো, কেউ প্রশ্ন করবা কি? স্যার আমি আগের ক্লাসগুলো করি না। আচ্ছা সমস্যা নেই, আব্দুল কায়ুম আগের ক্লাস সব দিয়ে দিব, দেখে নিও। মেয়েদের মধ্যে কার কোনো প্রশ্ন আছে কি? একজন মানে প্রশ্ন করতে চাইছিল, বলো আবার কি প্রশ্ন। স্যার আপনার স্ক্রিনটা দেখা যায় না কেন? দেখা যায় না? আমি দাঁড়াও এটা দেখি, সবার কি ক্যামেরা অফ আছে? সবারই তো ক্যামেরা অফ আছে। হ্যাঁ, অফ তো আছে সবারই। একটা কাজ করো, লিঙ্ক কেটে দেবা জয়েন করো। শাহিদা আক্তার, ওইটা দেখা যায় না। কোনটার জন্য? শাহিদা আক্তার। শাহিদা একটা দেখা যায় না মানে ও রিয়ার জন্য এরকম হয়? হ্যাঁ মানে ওর এটা সামনে আসছে। আচ্ছা আচ্ছা, আমি বলি আমার এটা কি ছোট হয়ে গেছে এরকম স্ক্রিনটা? আমার স্ক্রিনটা আপনারটা দেখাই যায় না, কালো হয়ে গেছে। আচ্ছা বলি, তুমি স্ক্রিনে চাপ দিয়ে বাম দিকে ঠেলা মারো তো, বাম দিকে বা ডান দিকে একটু ঠেলা মারো তোমার স্ক্রিনটা। হয়তো বা তোমার স্ক্রিন সরে গেছে, এরকম হতে পারে। হালকা করে টাচ দিয়ে বাম দিকে ডান দিকে ঠেলা মারো, দেখো মুভ হবে স্ক্রিন। আমারটা চলে আসবে একটু পর। হ্যাঁ, তার মানে হ্যাঁ, আসলে ওই যে স্ক্রিন যখন মানে মুভ হয় তো চলে গেলে অন্যজনটা সামনে চলে আসে। ওকে, এবার দেখো বাচ্চারা 2 নাম্বার হেফাইলের নাম কি? হ্যাশ ইনক্লুড conio.h। এখন বললা স্যার আগের মতোই তো সব লিখছেন, হ্যাশ এখানে ওইখানে, আবার ইনক্লুড এখানে এখানে, কিন্তু মাঝখানেটা চেঞ্জ হইলো। এই যে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, মাঝখানে নামটা চেঞ্জ। conio.h এই .h মানে হেডার ফাইল। এখন কথা স্যার এটা তো বুঝতে পারলাম, মুখস্থ করবো, এটার কাজটা কি? চলো কাজটা শিখে ফেলি। আমাদের কাজ হচ্ছে আমরা যখন একটা প্রোগ্রাম শেষ করব, প্রোগ্রাম তো অবশ্যই শুরু করতে হয়, অবশ্যই শেষ করতে হয়, নাকি সারা জীবন লিখবো? সারা জীবন তো লিখবো না, একসময় তো শেষ করতেই হবে। একটা জিনিস যেহেতু শুরু আছে শেষ তো অবশ্যই আছে, তাই না? এখন কথা হচ্ছে তাহলে একটা প্রোগ্রাম যদি শেষ করতে চাই অবশ্যই তার একটা হেডার ফাইল লাগবে, সেটা হচ্ছে এইটা। মনে রাখবা সি প্রোগ্রাম শেষ করার জন্য এই হেডার ফাইলটা ব্যবহার করা হয়। সি প্রোগ্রাম শেষ করার জন্য অবশ্যই আমার এই হেডার ফাইলটা ব্যবহার করতে হয় বা ব্যবহার করা হয়। এবার একটু আমাকে জানাও তোমরা কি এই হেডার ফাইলের ব্যবহার সম্পর্কে বুঝতে পারলা কিনা বা কাজ সম্পর্কে বুঝতে পারলা কিনা। যা সি প্রোগ্রাম শেষ করতে এটা ব্যবহার করব, এই হচ্ছে মূল কাজ। শুরু করব আবার শেষ করতে এটার ব্যবহার করব। মানে আমরা পরপর লিখবো, প্রথমে স্টুডিও লিখবো তারপর লিখবো কনিও, মানে পরপর লিখবো। আমরা যখন প্রোগ্রাম করব তখন সব বুঝতে পারবো, কোনো সমস্যা নেই। আপাতত তুমি জাস্ট একটু দেখে যাও কীভাবে এগুলো করতে হয়, টিসি। এখন আমাকে একটু জানাও 2 নাম্বার হেডার ফাইলের নামটা মুখস্থ রাখবা, হ্যাশ ইনক্লুড conio.h। আর কাজটা হচ্ছে কি যে প্রোগ্রামটা শেষ করতে আমাদের এই হেডার ফাইল ব্যবহার করা হয় বা ব্যবহার করতে হয়, এই হচ্ছে মূল কাজ। ওভারঅল যতটুকু বুঝাইছি এ পর্যন্ত, যারা যারা উপস্থিত আছো ক্লাস একটু আমাকে জানাও সবাই বুঝতে পারছো কিনা। জাস্ট মুখস্থ করতে হবে এগুলো। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমরা যাই 3 নাম্বার। আর এটা কি পঞ্চম অধ্যায়ের? হ্যাঁ, এটা পঞ্চম অধ্যায়ের। আসলে তোমাদের যে
যে তৃতীয় অধ্যায়ের যে ক্লাস, এটা তো আমি করাইছি, দশম এসি সংখ্যা বলতে করাইছি, ডিজিটাল ডিভাইস আমি প্র্যাকটিস করাবো ক্লাস, কিছু অংশ বাকি আছে, সবই করাবো আস্তে আস্তে। তবে আজকে একটু মানে নোটটা করছি তো, যেহেতু আমি ক্লাস নিচ্ছি তো তোমাদেরকেও নেওয়া দিই। আর তোমাদের যখন আমি ক্লাস নিব, আইসিটি ক্লাস এক্সট্রাই হবে, অন্য সময় হবে। আর তোমরা ওই সময়ও ক্লাস করো, আর এটাতেও ক্লাস করো, মানে লাগাতার তোমাদের আলাদা ব্যাচে ক্লাস আর ওদের আলাদা ব্যাচে ক্লাস, যেহেতু করাচ্ছি একসাথে, তোমরা আসো তো তোমরা জয়েন করো, মানে শিখা হয়ে গেল আর কি, টেনশন নাই। আচ্ছা, এটা হইলো 3 নাম্বার। 3 নাম্বারটার নাম কি বলো তো? 3 নাম্বারটা কি কেউ জানো কিনা? আমি পড়াইছিলাম মনে হয় কিনা, খেয়াল নাই। কি বললে আবার বলো তো? maths.h এক্সিলেন্ট, ভেরি গুড। হ্যাঁ, math.h, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড সিয়াম, math.h। তো 3 নাম্বারটার নাম হচ্ছে আবারও হ্যাশ ইনক্লুড দিয়ে আবার হচ্ছে কি আমাদের এই যে লেস দেন চিহ্ন, তারপর হচ্ছে math.h। একটা বিষয় খেয়াল রাখবা, এখানে কিন্তু কখনোই বড় অক্ষর লেখা যাবে না। আমি আসলে হয়তো বা ভুল ক্রমে এই অ্যাসটা মনে বড় অক্ষর লিখছি, এগুলো বড় অক্ষর লিখলে কিন্তু কাটা যাবে, বি কেয়ারফুল থাকবা। আমাদের এই জায়গার মধ্যে কোনো অক্ষরই বড় অক্ষর হবে না, সবই ছোট অক্ষর। এই যে ইনক্লুড, studio.h, এগুলো সব ছোট অক্ষর। হয়তো বা আমার অ্যাসটা বড় অক্ষর হয়ে গেছে মনে হইতেছে, সিটা বড় অক্ষর হয়ে গেছে, এই এমটা কিন্তু ছোট অক্ষর। মানে হেডার ফাইল লিখতে গেলে কখনোই বড় অক্ষর লেখা যাবে না, সবসময় ছোট্ট অক্ষর লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু কেটে দিব। এটা সিরিয়াস, প্রোগ্রামে ভুল হয় এটা, যদি বড় অক্ষর লিখে ফেলে তাহলে প্রোগ্রামে ভুল হয়, এটা কিন্তু আউটপুট বের হয় না, প্রোগ্রামটা ইরর হয়ে যায়। তো বি কেয়ারফুল, এটা মনে রাখবা যে আমাদের এই জায়গার মধ্যে যত ওয়ার্ড আছে সব হবে কি স্মল লেটার, ক্যাপিটাল লেটার হবে না। সবার কি কথাটা মনে থাকবে আমি যা বলছি? জি স্যার। আচ্ছা, এটা আমাদের গেল। এখন কথা হচ্ছে স্যার এটার কাজ কি? #include math.h এর কাজটা কি? এই কাজটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এটা আমরা ব্যবহার করব স্পেশাল কিছু ম্যাথমেটিক্সে। আমি দেখাবো, উদাহরণ দেখাইলে বুঝতে পারবা। মুখস্থ করো। সি প্রোগ্রামে যখন আমরা পাওয়ার ফাংশন নিয়ে কাজ করব, পাওয়ার ফাংশনের সংক্ষিপ্ত যে রূপ তার নাম হচ্ছে পাউ ফাংশন, POW, পাউ। বলবা স্যার এগুলো আবার কি উচ্চারণ করতেছেন, পাও, হাত পা, এগুলো আবার কি? আসলে এটা উচ্চারণটা এরকমই, পাও। মনে রাখবা, সি প্রোগ্রামে যখন আমাদের পাওয়ার ফাংশনের কোনো অঙ্ক আসবে, তখন সেগুলোর সি প্রোগ্রাম করতে গেলে আমাদের এই পাও ফাংশন নিয়ে কাজ করতে হবে। আমি তোমাদের একটা উদাহরণ দিব, বা আমি তোমাদের দেখাবো যে আমাদের পাওয়ার ফাংশনের যে পাও আসে সেটা কেমনে ব্যবহার করতে হয়। তোমরা কি শুনতেছো আমার কথা? একটু আমাকে জানাও, তোমরা কি বুঝতেছো বা শুনতেছো? আচ্ছা, এখন আমি তোমাকে একটু দেখা দিই যে এখানে আমার পাও ফাংশন কি আসবে। আমি একটু ওয়েট, আমি একটা অঙ্ক নিই, অঙ্ক নিলেই বুঝতে পারবা যে পাও ফাংশন কখন আসবে। আমি একটু অঙ্ক বের করতেছি, হ্যাঁ একটু সময় দাও, বেশিক্ষণ লাগবে না, অঙ্কগুলো দেখাইলেই বুঝতে পারবা যে কখন পাও ফাংশন হবে। দেখি অঙ্কগুলোর মধ্যে আছে কিনা পাওয়ার ফাংশন। হ্যাঁ, এই দেখো আমি একটা অঙ্ক নিলাম, এই অঙ্কটা আসলে নটরডেম কলেজে আসা প্রশ্ন, আইসিটিতে। হ্যাঁ দেখো, এটা হচ্ছে একটা প্রশ্নটার দিকে ভালো করে খেয়াল রাখলে বুঝবা। পাওয়ার ফাংশনটা বুঝাচ্ছি তো, এই জন্য আমি উদাহরণ দিলে অনেক ইজিলি বুঝতে পারবে। দেখো আমাদের প্রশ্নে কি চেয়েছে, নটরডেম কলেজ। আমরা প্রশ্ন সমাধান করবো না, জাস্ট বুঝবো কি বলছে। এখানে একটা দেখো অঙ্কের মতো লেখা আছে, y = 1² + 2³ + 3⁴ + 25⁻26। এটা একটা ধারা, এটাকে বলা হয় ধারা। আমরা যখন আসলে প্রোগ্রাম করবো এরকম ধারার অঙ্ক করব, ধারা। তোমরা কিন্তু যে ক্লাস 9-10-এ করছো না, সসীম ধারা, অসীম ধারা, এগুলো কি করছো না তোমরা? মনে আছে তোমাদের? জি স্যার। হ্যাঁ, তো এটা সমান্তর ধারা। হ্যাঁ, ওই যে সমান্তর ধারা, গুণোত্তর ধারা, ওরকম। তা আমাদের প্রোগ্রামে, সি প্রোগ্রামে এরকম ধারার অঙ্ক আসবে। তো এগুলো দেখে আবার ঘাবড়ায় যেন, স্যার আবার ধারাও করতে হয় অঙ্কে, আইসিটির মধ্যে ধারাও চলে আসে। হ্যাঁ, আসলে আইসিটির বিষয়টা হচ্ছে ম্যাথমেটিক্সের মধ্যে, বুঝছো, পুরোটা হচ্ছে ম্যাথ। এখন হচ্ছে ধারা হবে কেন, এর মধ্যে আবার এও আছে, ওই যে স্কেলের অঙ্ক আছে। হ্যাঁ আছে, কিন্তু ধারার অঙ্কটা বেশি আসে আর কি, মানে এগুলাও আছে। হ্যাঁ আছে। এখন কথা হচ্ছে ধারার অঙ্কটাই মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে চলে আসে আর কি, ধারার অঙ্কটা আসে বেশি, এই জন্য আমি বললাম আর কি। যাই হোক, মনে করো এটা একটা ধারার মতো কাজ করে, ধারার অঙ্ক আর কি। এখন কথা হচ্ছে এই যে
আর তাহলে কি ধারার সূত্রগুলো ব্যবহার করতে হবে? আসলে কিছুই ব্যবহার করতে হবে না, এটা প্রোগ্রামের মেন ফর্মেট দিয়ে কাজ করবো আমরা। ধারার সূত্র, যে যোগফল বের করা, এনতম পদ বের করা, এগুলো কিছু লাগবে না, জাস্ট প্রোগ্রামের মেন ফর্মেট দিয়ে কাজ করব। অঙ্কটা বোঝার জন্য বললাম। দেখো তো এখানে কি আমাদের সংখ্যাগুলোর উপর কি একটা পাওয়ার আছে না? যেমন 2 পাওয়ার, 3 পাওয়ার, 4 পাওয়ার, 25, 26 পাওয়ার, এগুলো কি একটা পাওয়ার না? আমার কথা কি বুঝতে পারতেছো? এগুলো কিন্তু একটা পাওয়ার হিসেবে কাজ করতেছে। তোমরা কি বুঝতেছো আমার কথাটা বা বুঝছো লাইনটা? এগুলো একটা পাওয়ার ফর্মে কাজ করছে। এখন এই পাওয়ারের যত অঙ্ক আছে সবসময় আমরা কি করি? আমরা math.h লিখি। এই যে উত্তরের মধ্যে দেখো আমাদের মধ্যে এখানে কর্ণীয় ব্যবহার করে নাই, তারা ব্যবহার করছে math.h। এই যে প্রোগ্রাম শুরুই হয়েছে #include stdio.h দিয়ে, পরে লাইন লিখছে কি math.h, মানে math.h হবে। কি বললাম? এইরকম অঙ্কে কি হবে? math.h হবে। কর্ণীয়টা লিখলো না কেন? কারণ আছে। কর্ণীয় ছাড়া লিখলে আমাদের একরকম ফাংশন দিয়ে শেষ করতে হয়, আর কর্ণীয় দিয়ে লিখলে আর একরকম ফাংশন দিয়ে প্রোগ্রাম শেষ করতে হয়। আমি সব শিখাবো। কর্ণীয় না দিলে যে হবে না, আসসালামু আলাইকুম, আমরা এখানেই ছিলাম। তো খেয়াল করো আমরা যেখানে আলোচনা করতেছিলাম, তো বললাম যে আমাদের যদি পাওয়ার ফাংশন আসে অবশ্যই কি আসবে? math.h আসবে। math.h অর্থাৎ যে কোনো একটা অঙ্কে আমাদের যদি এরকম পাওয়ার চলে আসে, পাওয়ার ফাংশন থাকে, সেক্ষেত্রে আমরা কি math.হেরফেল ব্যবহার করব। math.হেরফেল ব্যবহার করব। তবে এখন কথা হচ্ছে গিয়ে এই যে ম্যাথ ডট ব্যবহার করতেছি, এর আগে তো আমার কর্ণীয় ডটটা নাই। এখন কর্ণীয় ডট যেটা আছে এটা আমার নাই, সমস্যা নেই। কর্ণীয় ডট যে লিখতে হবে এমন কোনো কথা নাই। কর্ণীয় ডট না লিখলেও প্রোগ্রাম হবে। তবে সৌন্দর্য হচ্ছে কর্ণীয় ডট লিখবো। আমরা কর্ণীয় ডট এইচ এর মাধ্যমে কি করব? প্রোগ্রাম সমাধান করব। ঠিক আছে, এটা গেল। সবাইকে এটা বুঝতে পারছো না? এই যে কর্ণীয় ডট এইচ না লিখলেও যে হবে, বুঝতে পারছো কি? কেমিস্ট্রি হবে হবে, এটা একটু পরেই হয়ে যাবে। এটা পরে আমি শিয়া করবো, জাস্ট একটুখানি আছে। এতটুকু বুঝছো সবাই? এটা আমাকে জানাও, রেসপন্স করতে হবে। না বুঝি নাই। বোঝো নাই? আচ্ছা বলি, আমাদের অঙ্কের মধ্যে যে 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 এই যে 1 এর উপরে পাওয়ার 2, 2 এর উপরে পাওয়ার 3 কিছুই দেখতে পাচ্ছি না, কালো হয়ে আছে। কালো হয়ে আছে। আচ্ছা বলি, তুমি লিঙ্ক কেটে দেবা, জয়েন করে দেখো তো। লিঙ্ক কেটে দিয়ে জয়েন করে দেখো তো আবার একটু কষ্ট করে। থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। আসছে তার। ঠিক আছে, এবার হইছে? আচ্ছা এবার জি স্যার। ওকে ওকে। বলি শোনো রত্না, যে 1 এর উপরে পাওয়ার আছে, 2 এর উপরে পাওয়ার, 3 এর উপরে পাওয়ার, 25 এর উপরে পাওয়ার, এগুলো পাওয়ার না? মানে কি একটা অঙ্কের মধ্যে পাওয়ার থাকলে, পাওয়ার মানে কি কিউব, স্কোয়ার, 4 যাতে হোক, মানে কি পাওয়ার থাকলেই আমাদের #include math.h লিখতে হবে। রত্না বুঝতে পারছো কথাটা? এবার একটু আমাকে জানাও। জি। এই যে এই কথাটা লিখতে হবে, math.h লিখতে হবে, না লিখলে নাম্বার কাটা। এটা শেষ। এখন এটাই বললাম যে আমাদের যদি কোনো একটা ফাংশন পাওয়ার ফাংশনে কাজ করে, অবশ্যই পাও লিখতে হয়। পাওয়ার জন্য হচ্ছে পাওয়ার ফাংশন। এগুলো পাওটাকে আমি লিখবো, পরে দেখাবো না, সমস্যা নেই। আচ্ছা শুধু কি এটা না? শুধু এটা না, যদি আমাদের এরকম হয় যে বর্গমূল ফাংশনের কোনো একটা অঙ্ক আমাদের আছে, অথবা লগারিদম ফাংশনের কোনো একটা অঙ্ক থেকে সি প্রোগ্রাম করতে বলছে, তখনও কিন্তু আমাদের এই math.h লিখতে হবে। যদি একটা অঙ্ক করতে গেলে দেখো যে বর্গমূল নিয়ে কাজ করতে হবে, যেমন আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √s * s - a s - b s - c। তো সেখানে কিন্তু বর্গমূল আছে। বর্গমূলের জন্য আমরা যেইটা ব্যবহার করি SQRT, ফাংশনের নাম আর কি SQRT, স্কয়ার রুট, এগুলো পরে শিখাবো। আপাতত মনে রাখবা, যদি আমাদের কোনো একটা অঙ্কে বর্গমূল ফাংশন থাকে সেক্ষেত্রে আমাদের এই math.h ব্যবহার করতে হবে। এখন তোমাদেরকে আমি একটা উদ্দীপক সহ প্রশ্ন দেখা দিই, তাহলে ইজিলি বুঝতে পারবা। একটা প্রশ্ন আমাদের আসছে, এটা আমাদের চট্টগ্রাম বোর্ড 25-এ আসছিল। দেখো চট্টগ্রাম বোর্ড 25-এ একটা অঙ্ক আসছে, এটা একটা দেওয়া আছে আর কি, একটা ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজটা এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। দেখো কি বলছে গহনঙে, যে উদ্দীপকে উল্লেখিত চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় সি প্রোগ্রাম লিখো। 25 সালের প্রশ্ন আর কি। উদ্দীপকে একটা ত্রিভুজ আঁকা আছে, এই ত্রিভুজটা কিন্তু আমাদের বিষমবাহু ত্রিভুজ। কারণ কি এক্স এর মান একটা হয়, ওয়াই এর মান একটা হয়, জেড এর মান একটা হয়। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের সূত্র কিন্তু আছে কি s = ওই যে s - a s - b, যে দেখো s = s, এই যে s - a s - b s - c, সেরকম ভাবে হবে। আমাদের এইটা যেহেতু বিষমবাহু ত্রিভুজ, যেহেতু আমাদের বর্গমূল হবে, বর্গমূল কি SQRT, স্কয়ার রুট। বর্গমূল দেওয়া যায় না কি, স্কয়ার রুট লিখতে হয়।
এই স্কোয়ার রুটের জন্যই এই যে math.h হেডার ফাইল ব্যবহার করা হচ্ছে। এবার দেখো 2 নাম্বারটা যে বললাম যে আমাদের এই বর্গমূল যে আছে এটা ব্যবহার করলে বা এরকম অঙ্ক আসলে আমাদের math.h লিখতে হবে, এটা বুঝতে পারছো কিনা? বর্গমূল ফাংশন যত আছে অবশ্যই এরকম math.h লিখতে হবে। এই কথাটা কি বুঝতে পারছো? এবার উদাহরণ সহ বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও, একটু কথা বলো, রেসপন্স করতে হবে প্লিজ। আমাদের এই যে এখানে এসকিউআরটি ব্যবহার করব, ক্ষেত্রফল বের করার জন্য বর্গমূল সাইন ব্যবহার করব, এই জন্য আমাদের এই যে math.h লিখতে হবে। মানে এরকম অঙ্কের জন্য আমাদের math.h লিখতে হয়, সবসময় লিখতে হয় না। সবাইকে আমার কথা বুঝতে পারছো? পারলে তো বলবা ইয়েস আর নো, কিছু একটা বলো, আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না। ওকে, থ্যাংক ইউ। এটা গেল। এই এসকিউআরটি মানে বর্গমূলের সাইন, এরকম অঙ্ক থাকলে আমাদের math.h লিখতেই হবে, এটা নিয়ম। এটা আমার গেল। হ্যাঁ, তো math.h আর কোথায় কোথায় ব্যবহার করতে হবে, কোন কোন অঙ্কের জন্য? যখন দেখবো একটা অঙ্ক করতে গেলে লগ নিয়ে কাজ করবা, লগারিদমের অঙ্ক, সেখানেও ব্যবহার করতে হবে। অথবা যদি ত্রিকোণমিতির কোনো অঙ্ক দিয়ে দেয় তোমাকে, ত্রিকোণমিতিক ফাংশন সাইন থিটা, কস থিটা, টেন থিটা, যদি এরকম কোনো অঙ্ক তোমাদের সি প্রোগ্রামিংয়ে আসে, সেক্ষেত্রেও আমাদের এই math.h ব্যবহার করতে হবে। তবে আমি এখন পর্যন্ত লগারিদম ফাংশনের কোনো অঙ্ক পাই নাই, ত্রিকোণমিতিক ফাংশনের কোনো অঙ্ক পাই নাই, পাইছি পাওয়ার ফাংশন কি এই ফাংশন, অর্থাৎ এই যে লগ সাইন কস টেন, এগুলো আমাদের আসেই নাই এখন পর্যন্ত, কোনো কলেজেও দেখতে পাই নাই, কোনো বোর্ড পরীক্ষাও দেখতে পাই নাই। তবে মনে রাখবা নিয়ম আর কি, যদি কখনো দেখো পরীক্ষায় লগ দিয়ে অঙ্ক আসে, কস টেন সাইন দিয়ে অঙ্ক আসে, এইটার সি প্রোগ্রাম করতে বলছে, সেক্ষেত্রে তুমি অবশ্যই math.h ব্যবহার করবা, করতেই হবে, এটা হচ্ছে নিয়ম। এবার একটু আমাকে জানাও ক্লাসে যতটুকু শুনতে পাইছো, যারা যারা এতটুকু আমাকে বলো বুঝতে পারছো কিনা। ওকে, থ্যাংক ইউ। বাকিরা বুঝতে পেরেছো? অর্ঘ, মুরসালিন, মারুফ, তাবায়েন, রত্না, রিয়াজ, রিয়া, শাহিদা, সিয়াম, তামান্না, ইয়াসিন, মনি, তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, এবং আর আমাদের নাই তেমন, আমরা এটাই মনে রাখবো যে এই যাবতীয় যত অঙ্ক আসবে, পাওয়ার ফাংশন, বর্গমূল ফাংশন, লগারিদম ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন, যত অঙ্ক আসবে সব অঙ্কের সি প্রোগ্রামের জন্যই আমাদের এই হেডার ফাইল লিখতে হয় math.h # math.h। আলহামদুলিল্লাহ, তো এই পর্যন্তই আমাদের 3য় নাম্বার ক্লাসটা সমাপ্তি হবে। এই পর্যন্ত আমরা রাখলাম 3য় নাম্বার ক্লাসটুকু। আমরা নেক্সট ক্লাস এরপর থেকে যাওয়ার চেষ্টা করব। তো নোটগুলো দিয়ে দিব, সুন্দর করে খাতা লিখে নিবা। 26 ব্যাচে যারা আসো সায়েন্সে 10টা 15তে রসায়ন ক্লাস উপস্থিত থাকো, আর 27 ব্যাচের একটু পরে ক্লাস শুরু হবে রসায়ন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।